আচ্ছা, আমরা আজকে এমপ্লয়াবিলিটি স্কিলের একটা নতুন চ্যাপ্টার থেকে এমসিকিউ করব। সেটার নাম কি না, এন্টারপ্রেনারশিপ স্কিল। এন্টারপ্রেনারশিপ স্কিল, ঠিক আছে। তো এই যে এন্টারপ্রেনার কাদেরকে বলা হয়, বা এটা আমাদেরকে কেন পড়তে হবে এন্টারপ্রেনারশিপ স্কিল, সেটা আগে তোমাদেরকে বলি। সাপোজ ধরো তোমরা সবাই আইটিআই করছো, তো আইটিআইয়ের করার পরে তোমাদেরকে বলা হয়েছিল যে তোমরা কত কিছু করতে পারো না, তোমরা নিজেরা কোথাও জব করতে পারো বা নিজেরা সেলফ এমপ্লয়েড হতে পারো। তার মানে কি, নিজেরা নিজেদের কোনো বিজনেস শুরু করতে পারো, কিংবা কারো যদি বিজনেস থেকে থাকে সেটাকে গ্রো করাতে পারো নিজেদেরকে স্কিল করে। তো যখন তুমি তোমার কোনো কিছু নতুন শুরু করবে, কোনো বিজনেস, যে যেই স্কিল লাগবে একটা বিজনেসকে শুরু করতে, একটা বিজনেসকে রান করতে, একটা বিজনেসকে সাকসেসফুলি কন্ট্রোল করতে, সেই স্কিলটাকে বলা হয় এন্টারপ্রেনারশিপ স্কিল। আর যে পার্সন যে কোনো ওই বিজনেসটাকে শুরু করবে তাকে বলা হয় এন্টারপ্রেনার। তার মানে হচ্ছে কি না, সাপোজ, তার মানে হচ্ছে সাপোজ ধরো তোমরা এক একজন কেউ কোনো নতুন বিজনেস শুরু করলে, তোমরা যখন নতুন কোনো একটা বিজনেস শুরু করতে যাবে, বা তোমরা সবাই স্টার্ট আপ কথাটার সাথে পরিচিত, কোনো কিছু স্টার্ট আপ করতে যাবে, তখন তোমরা কি হয়ে যাবে না, এন্টারপ্রেনার হয়ে যাবে, ঠিক আছে। যখন শুরু করতে যাচ্ছ সেই জায়গাটা, এবারে যখন তুমি বিজনেস রান করিয়ে ফেলেছো, তখন তুমি বিজনেসম্যান হয়ে যাবে, ঠিক আছে। হ্যাঁ, তো এন্টারপ্রেনার কাদেরকে বলে সেটা আমি বোঝাতে পারলাম কি, সবার মাথায় ঢুকলো কাদেরকে এন্টারপ্রেনার বলে? হ্যালো। হ্যাঁ স্যার। হ্যাঁ, তো কাকে বলে হ্যাঁ তোমরা স্যার, বলো একটু, কখন কাকে আমরা এন্টারপ্রেনার বলবো? যখন আমরা একটা বিজনেসকে স্টার্ট আপ মানে শুরু করতে যাব সেই হ্যাঁ, টাইমে। যখন কেউ কোনো বিজনেস শুরু করতে যাবে, তখন যে শুরু করবে তাকে এন্টারপ্রেনার বলা হবে, আর যেই স্কিলটা এটা করতে লাগবে সেটাকে এন্টারপ্রেনারশিপ স্কিল বলা হবে। এবার এই রিলেটেড বেশ কিছু জিনিস আছে। একটা ভালো এন্টারপ্রেনারশিপ স্কিলের মধ্যে কি কি পড়ে, আমাদেরকে কি কি খেয়াল রাখতে হয় কোনো বিজনেস শুরু করতে গেলে, সেই সকল সম্পর্কে আমরা এই এমসিকিউর মাধ্যমেই জেনে যাব বেশ কিছুটা। তাহলে দেখো, প্রথমেই যে প্রশ্নটা আছে, বলেছে এ পারসন হু ইজ অ্যাসোসিয়েটেড উইথ দ্য স্টার্টিং অফ দ্য বিজনেস ইজ কল্ড। যে কোনো বিজনেস শুরু করছে তাকে কি বলা হবে, মার্চেন্ট, এন্টারপ্রেনার, আর বিজনেসম্যান, না সেলস এক্সিকিউটিভ? তাহলে আমরা তো কি বললাম? বিজনেসম্যান। হ্যাঁ বলো। বিজনেসম্যান। না না, যে শুরু করছে, যে দেখো লেখা আছে স্টার্টিং অফ বিজনেস, যখন বিজনেস শুরু করবে তখন সে এন্টারপ্রেনার থাকবে, আর যখন সে বিজনেসে সাকসেসফুল হয়ে গেছে, যখন সে বিজনেস করে ফেলেছে, মানে সাকসেসফুল হয়ে গেছে পরে করছে, তখন সে বিজনেসম্যান হবে, ঠিক আছে। হ্যাঁ স্যার, ঠিক আছে। মানে তুমি যদি আজকে কোনো বিজনেস শুরু করো, তোমাকে বিজনেসম্যান বলবে না, আম্বানিকে বিজনেসম্যান বলবে, কেননা সে বিজনেসে অলরেডি সাকসেসফুল হয়ে বিজনেস করছে, আর তুমি যে শুরু করছো বিজনেসটা, তুমি হয়ে যাবে এন্টারপ্রেনার, ঠিক আছে। আচ্ছা, তারপরে বলেছে অ্যাজ কম্পেয়ার টু স্মল স্কেল বিজনেস, লার্জ স্কেল বিজনেস রিকোয়ার। এবারে দেখো বিজনেস কত ধরনের হয় সেটা বলি, যে কিছু হয় স্মল স্কেল বিজনেস, কিছু হয় লার্জ স্কেল বিজনেস। স্মল স্কেল বিজনেস আর লার্জ স্কেল বিজনেসের মধ্যে পার্থক্য কী? মানে যেই সকল বিজনেস ছোটোখাটো জায়গার মধ্যে হয়ে যাবে, বা কম বাজেটে হয়ে যাবে, তার জন্য ইনভেস্টমেন্ট কম, জায়গা কম, সেইগুলোকে আমরা স্মল স্কেল বিজনেস বলবো। কীরকম না, সাপোজ ধরো তুমি একটা গ্যারেজ করলে হয়তো, ছোটো দেখে এই গ্যারেজ করলে, সেটা একটা তার জন্য কি ইনভেস্টমেন্টও কম, কম জায়গায় হয়ে গেল। কিংবা তুমি একটা কাপড়ের দোকান করলে, কিংবা তুমি একটা কোনো টেলারিং শপ করলে, তুমি যে কোনো বিজনেস শুরু করতে যাও, যেগুলো ছোটোখাটোর মধ্যে হয়ে যাবে সেগুলোকে স্মল কেস বলবে। এবারে লার্জ স্কেল বিজনেস, সাপোজ তুমি একটা স্টিল প্ল্যান্ট করলে, স্টিল প্ল্যান্টের জন্য কত বড় বড় মেশিনারি দরকার, কিংবা রাইস মিল করলে, রাইস মিলের জন্য মেশিন দরকার, ম্যান পাওয়ার দরকার, ইনভেস্টমেন্ট দরকার। কিংবা তুমি একটা গাড়ির শোরুম করলে, তো তার জন্য প্রচুর পরিমাণের ইনভেস্টমেন্ট দরকার। তাহলে বোঝা গেল লার্জ স্কেল বিজনেস আর স্মল স্কেল বিজনেসের মধ্যে ডিফারেন্সটা। হ্যাঁ স্যার। হ্যাঁ, তাহলে এখানে বলছে যে স্মল স্কেল বিজনেস
লার্জ স্কেল বিজনেসের থেকে আলাদা কেন? লার্জ স্কেল বিজনেসে কী বেশি লাগে সেটা জানতে চেয়েছে। যে কম লোক দরকার, কম ক্যাপিটাল দরকার। ক্যাপিটাল মানে কি বলে দিচ্ছি, ক্যাপিটাল মানে টাকা পয়সাটাকে ক্যাপিটাল বলে, হ্যাঁ, মানে যে টাকা ইনভেস্টমেন্ট যেটা হবে সেটাকে ক্যাপিটাল বলে। আচ্ছা, মোর নাম্বার অফ পার্সন দরকার আর স্মল মেশিন অ্যান্ড টুলস দরকার। তাহলে যদি একটা লার্জ স্কেল বিজনেসে স্মল স্কেল বিজনেসের থেকে কি বেশি দরকার এই চারটা অপশানের মধ্যে? স্যার পার্সন। বেশি লোক দরকার। আমি কি বললাম, শুধুমাত্র জায়গা বড়, ক্যাপিটাল বড় হলেই হবে না, লোকও বেশি দরকার। কেননা না হলে অত বড় প্রোডাকশনকে তো তুমি বিজনেসকে তো রান করাতে পারবে না, না। ওই জন্য বলছে লার্জ স্কেল বিজনেস রিকোয়ার মোর নাম্বার অফ পার্সন। আচ্ছা, তারপরে যে কোশ্চেনটা আছে এটা তোমরা বলো, আমি দেখাচ্ছি না অ্যান্সারটা। এন্টারপ্রেনারশিপ ইজ অলসো টার্মড অ্যাজ ইনভেস্টার, এমপ্লয়ার, সেলফ এমপ্লয়মেন্ট না এমপ্লয়মেন্ট সিকার। ইনভেস্টার কাদেরকে বলে আমি তোমাদেরকে বলে দিই। ইনভেস্টার তাদেরকে বলে, আমি অপশানগুলোও যতটা পারবো তোমাদেরকে বলে দেবো, যারা ইনভেস্ট করে। সাপোজ ধরো তুমি একটা বিজনেস করবে, ধরো না তুমি একটা গ্যারেজ করবে, কিন্তু তোমার কাছে টাকা নেই। তো কিন্তু তোমার কাছে নলেজ আছে যে তুমি খুব ভালো সারাতে জানো, এটা জানে, মানে সবাই জানে। তো যার কাছে টাকা পয়সা আছে সে কি বললো যে আমি তোমাকে টাকা দিচ্ছি, তুমি বিজনেসটা করো, আমার এত % শেয়ার থাকবে। তার মানে কি, তার কিন্তু কিছু নয়, সে শুধু তোমাকে টাকাটা দেবে, সে তোমার পিছনে ইনভেস্ট করছে। তো যারা ইনভেস্ট করে তারা হচ্ছে ইনভেস্টার। এমপ্লয়ার মানে কি, যে তুমি কাজ করছো, তোমার আন্ডারে তুমি আরও দুটো ছেলেকে রেখেছো যারা তোমার সাথে কাজ করছে, তারা হচ্ছে এমপ্লয়ার। সেলফ এমপ্লয়মেন্ট কি না, নিজের গ্যারেজে আমি নিজেই কাজ করব, সেটা হচ্ছে সেলফ এমপ্লয়মেন্ট। আর এমপ্লয়মেন্ট শিকার কি না, যে তোমার হয়তো দুটো ছেলে দরকার, কিন্তু তুমি চেনো না এরকম কাউকে যে এরকম কাজ জানা ছেলে তোমার কাছে পরিচিত নেই। তো তুমি তখন কি করলে না, তুমি একটা কাউকে বললে যে আমার এরকম দুটো ক্যান্ডিডেট দরকার যে আমার কাছে কাজ করবে। তো সে তোমার জন্য দুটো লোক খুঁজে এনে দিল বা দুটো এমপ্লয়ি খুঁজে এনে দিল, সে হয়ে গেল এমপ্লয়মেন্ট শিকার। মানে খোঁজা আর কি, যে এমপ্লয়মেন্ট এনে দেবে অন্যদের কাছে। তাহলে এন্টারপ্রেনারশিপ কি না, যে নিজের ব্যবসা শুরু করছে, তো নিজের বিজনেসের উপরে নিজেই কাজ করবে। তো এন্টারপ্রেনারশিপকে আর একটা কি বলা হয় না, সেলফ এমপ্লয়মেন্ট। হয়েছে? হ্যাঁ স্যার। আচ্ছা, তারপরে বলেছে দ্য মিডিয়াম ম্যানুফ্যাকচারিং এন্টারপ্রাইজ, দ্য ইনভেস্টমেন্ট ইন প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি ইজ বিটুইন। বলছে মিডিয়াম ম্যানুফ্যাকচারিং যদি কোনো ম্যানুফ্যাকচারিং এন্টারপ্রাইজ করতে চাও, মিডিয়াম, আচ্ছা 3 ধরনের হয়। একটা হচ্ছে মিডিয়াম, স্মল, মিডিয়াম আর লার্জ স্কেলে। ঠিক আছে, না সরি, ওটা কি বলে, স্মল হয়, মিডিয়াম হয় আর লার্জ স্কেলে বলতে পারো। স্মলটাকে মাইক্রো বলা হয় অনেক সময়, সেটা কথা না। এরকমও বলা হয়, যেমন তোমরা এমএসএমই নামটা শুনেছো তো? আগে এই কোশ্চেনটা সম্পর্কে একটু বলে দিই, তাহলে তোমাদের বলে দেবে। এমএসএমই সবাই নাম শুনেছো, যে এমএসএমইতে ট্রেনিং হয়, এমএসএমই থেকে লোন পাওয়া যায়, বিভিন্ন রকমের কথা তোমরা এমএসএমই সম্পর্কে শুনে থাকবে। এমএসএমই ফুল ফর্ম কি না, মাইক্রো স্মল মিডিয়াম এন্টারপ্রাইজ। তার মানে কি, এই এন্টারপ্রাইজের কাজ হচ্ছে যে মাইক্রো মানে একবারে ক্ষুদ্র শিল্প, যেমন কি যেগুলো তোমাদের তাঁত বোনা হয়, কিংবা যে এই এখনও দেখবে অনেক জায়গায় ইন্ডাস্ট্রিতে এই পাতা বানায়, যেখানে শাল পাতা, ওই তোমাদের দিকে কি শাল পাতা বানানো, শালের গাছ আছে কিনা জানি না, তো শাল পাতা বানায়, কিংবা অনেকে বিড়িকে বাঁধে যেখানে, তো ওগুলো কি মাইক্রো ইন্ডাস্ট্রি, একদম ছোট ছোট। তারপরে স্মল, যেগুলো ওর থেকে একটু বড়, আর তার থেকে আরেকটু বড় হলে মিডিয়াম হবে। তো মাইক্রো স্মল মিডিয়াম এন্টারপ্রাইজ, এমএসএমইর কাজ হচ্ছে এই ধরনের যে এন্টারপ্রেনাররা আছে, যারা মাইক্রো স্মল মিডিয়াম বিজনেস শুরু করতে চায়, তাদেরকে এনকারেজ করা বা তাদের কাজের জন্য হেল্প করা। তো এমএসএমইর এটা কাজ, তাদেরকে ট্রেন করা, স্কিল করা, এমএসএমইর এটা কাজ করে। আর আরেকটা আছে যেটা লার্জ বিজনেসের জন্য হ্যান্ডেল করে, মেনলি যেগুলো ছোট হয় তাদেরকে এমএসএমই কন্ট্রোল করে। তো কি কি ধরনের আছে না, মাইক্রো, স্মল আর মিডিয়াম। তো এখানে বলছে যদি একটা মিডিয়াম ম্যানুফ্যাকচারিং এন্টারপ্রাইজ তৈরি করা হয়, তাহলে কি মানে কোন ধরনের ইনভেস্টমেন্ট, এই যে মাইক্রো স্মল মিডিয়াম, এইটাকে ভাগ করা হয়েছে কিসের রেসপেক্টে না, ইনভেস্টমেন্টের রেসপেক্টে। যেই সকল বিজনেসে একদম কম ইনভেস্টমেন্ট আছে সেগুলোকে মাইক্রো বলছে,
যেগুলোকে মিডিয়াম আছে সেগুলোকে স্মল বলছে, আর যেগুলো আরেকটু বেশি আছে সেগুলোকে মিডিয়াম বলছে। তো এইভাবে ইনভেস্টমেন্ট কীরকম আছে তার উপরে ভাগ করে এইভাবে ভাগ করেছে। তো এখানে বলছে মিডিয়াম ম্যানুফ্যাকচারিং এন্টারপ্রাইজের ক্ষেত্রে ইনভেস্টমেন্ট কত থেকে কতর মধ্যে থাকতে হয়। না, মিডিয়াম ম্যানুফ্যাকচারিং ইনভেস্টমেন্টের ক্ষেত্রে 5 থেকে 10 করোড় ইনভেস্টমেন্ট হতে হবে। যদি কোনো একটা ম্যানুফ্যাকচারিং ইউনিটে ইনভেস্টমেন্ট 5 করোড় থেকে 10 করোড় হয়ে থাকে, তখন আমরা সেটাকে কি বলবো? মিডিয়াম ম্যানুফ্যাকচারিং এন্টারপ্রাইজ। বোঝা গেল? আচ্ছা, তাহলে যেটা বললাম, মাইক্রো, স্মল আর মিডিয়াম কিসের রেসপেক্টে ভাগ করা হয়? এমএসএমই। আরে বাবা, ওটা তো এমএসএমইর ফুল ফর্ম। কিসের রেসপেক্টে ভাগ করে দেওয়া হয়? না, ইনভেস্টমেন্ট কার উপরে কত আছে, ইনভেস্টমেন্টের সাথে সাথে এমপ্লয়মেন্ট কত আছে, মানে কত লোক কাজ করছে, কতটা জায়গার উপরে আছে, এই সকলও দেখা হয়, কিন্তু ইনভেস্টমেন্টও কিন্তু একটা মেজর ফ্যাক্টর। আচ্ছা, তারপরে বলি শর্ট অ্যানালাইসিস। তোমরা শর্টের ফল ফর্মটা আমি তোমাদেরকে বারবার বলি এই কথাটা, যে প্রত্যেকটা জিনিসের যে কোনো কাজ করতে গেলে এইটাকে কাজে লাগাবে, আর তার সাথে সাথে যে কোনো বিজনেস করতে গেলে এই জিনিসটাকে খুব কাজে দরকার। যে তোমরা যখনই কোনো বিজনেস করার কথা ভাববে, সবার আগে সেইটার উপরে শর্ট অ্যানালাইসিস করতে হয়। তো এস ফর কি লিখে রাখো? স্ট্রেংথ। এস ফর স্ট্রেংথ, ডাব্লিউ ফর উইকনেস, O for opportunity, T for time. তো এই শর্ট অ্যানালাইসিসের দিয়ে আমরা কি করতে পারবো না, যে কোনো জিনিসকে, আচ্ছা সবাই লিখে নাও আগে ওটা। ও সরি, টি ফর কি বলে দিলাম আমি, টাইম বলছি না, টাইম নয়, থ্রেড লিখো, থ্রেড, THREAD, থ্রেড। টাইম, থ্রেড মানেটা? থ্রেড বলছি, সবগুলোর মানে বলে দেবো। আচ্ছা, তাহলে তোমাকে আমি সাপোজ একটা এক্সাম্পল দিয়ে বলছি। তুমি কী করবে না, একটা গ্যারেজ করবে। কোথায় করবে না, তোমার ঘরের পাশে একটা জায়গা আছে, তুমি সেখানে একটা গ্যারেজ করবে, ঠিক আছে? তো তুমি গ্যারেজটা যখন করবে, তার আগে তোমাকে তার উপরে শর্ট অ্যানালাইসিস করতে হবে। তো এস পর আমি কি বলেছি না, স্ট্রেংথ বলেছি। তো স্ট্রেংথ মানে কি, তুমি দেখবে আমার এই বিজনেস করতে গেলে আমার কি কি স্ট্রেংথ আছে আমার কাছে। যে তুমি কি দেখেছো না, আমার কাছে একটা জায়গা আছে যেখানে আমি করতে পারবো, আমি এই জিনিসটা সম্পর্কে খুব নলেজেবল আছি, যে আমার কাছে স্কিল আছে। দ্বিতীয় হচ্ছে আমার কাছে সার্টিফিকেট আছে, আমি লোন নিতে পারবো। আচ্ছা, আর কি আছে না, এইগুলো তোমার, এই 3টে পয়েন্ট তোমার স্ট্রেংথ আছে। তো তুমি দেখলে না আমার কাছে খুব ভালো স্ট্রেংথ আছে। শুধুমাত্র এটা দেখেই আনন্দিত হওয়ার কিছু নেই, তার সাথে সাথে তোমাকে উইকনেস দেখতে হবে, যে আমার কী কী উইকনেস আছে। তো প্রথম উইকনেস হচ্ছে আমার কাছে কিন্তু ইনভেস্টমেন্ট করার মতন টাকা নেই। দ্বিতীয় কী হচ্ছে না, আমার কাছে ম্যান পাওয়ার নেই, যে শুধু আমি একা কাজ জানি, কিন্তু এত একটা যদি কিছু বানাই তো আমি তো একা হ্যান্ডেল করতে পারবো না, আমার আরও 2-1 লোক দরকার, আমার কাছে ম্যান পাওয়ার নেই। আচ্ছা, এটা একটা কারণ হতে পারে। আর এই দুটো উইকনেস, তো 3টা স্ট্রেংথ পেলাম, 2টো উইকনেস পেলাম। তো শুধুমাত্র স্ট্রেংথ উইকনেস দেখে হবে না, আমি কি সারা জীবন ওখানেই থেকে যাব? তো আমাকে দেখতে হবে অপরচুনিটি কী আছে, যে আমি ওখানে করব, যে আমার কি কি অপরচুনিটি আছে। না, আমি দেখব যে আমার থেকে আমার ওখানে কত লোকের গাড়ি আছে। আমি যে একটা গাড়ি সারানোর গ্যারেজ করবো, সে তুমি যেই লোকালিটিতে করবে সেই লোকালিটিতে হয়তো গাড়িই নেই। তো তোমাকে দেখতে হবে আদৌ ওই লোকালিটিতে কত গাড়ি আছে। আচ্ছা, হাইওয়ে থেকে কতটা দূরে, তার সাথে সাথে ওখানের লোকেরা গাড়ি সারানোর জন্য কোথায় যায়, তার থেকে যেখানে যায় সেখানের থেকে তুমি তাদেরকে কি ভালো ফেসিলিটি দিতে পারবে, আর তুমি তোমার বিজনেসকে আরও কীভাবে গ্রো করাতে পারবে। আচ্ছা, যদি ওখানে রান করে যায় তারপরে তুমি কী মানে আরও বড় করে কি করতে পারবে। তো তোমাকে সেই অপরচুনিটিগুলো দেখে রাখতে হবে। আচ্ছা, তারপরে আসে থ্রেড। থ্রেড মানে হচ্ছে, অ্যাকচুয়ালি থ্রেডের বাংলা মানে হচ্ছে ভয়। মানে থ্রেড মানে হচ্ছে তোমাকে দেখে রাখতে হবে এর কি কি খারাপ হতে পারে, যে আমি এটা যে শুরু করব এতে কি কি খারাপ হতে পারে। থ্রেড কীরকম করে আসে না, আমি শুরু করলাম, হঠাৎ করে
আমার পাশেই আরেকজন এসে বিজনেসটা শুরু করে দিল, কিংবা এমন হতে পারে যে উম, আমার ওটা রান করলো না, কিংবা কোনো লিগ্যাল কেসে আমি ফেঁসে গেলাম জায়গা নিয়ে কিংবা আমার বিজনেস নিয়ে। তো এই ধরনের থ্রেড আসতে পারে। তো আমাকে যে কোনো বিজনেস করতে গেলে আমার স্ট্রেংথ, উইকনেস আর অপরচুনিটি আর থ্রেড আমাকে কিন্তু কাউন্ট ডাউন করে রাখতে হবে। তবেই আমি যদি এই তিনটে জিনিসকে ভালো করে বুঝে নিতে পারি, যে আমি যদি আমার স্ট্রেংথ, উইকনেস, অপরচুনিটি আর থ্রেড জেনে যেতে পারি, তাহলে আমি যে কোনো বিজনেসকে সহজেই রান করাতে পারবো। বোঝা গেল? হ্যাঁ স্যার। তাহলে এস ফর কি? স্ট্রেংথ। তারপরে বলছে ইন অ্যান ইকোনমিক গ্রোথ রোল অফ দ্য এন্টারপ্রেনার। আচ্ছা, ইকোনমিক গ্রোথ খুব মানে ডিটেলসের জিনিস, আমি তোমাদেরকে একটু সহজ করে বলি। যে আমাদের দেশে তোমরা প্রায়ই খবরে দেখবে যে ইকোনমি ডাউন হয়ে গেছে, ইকোনমি আপ হয়ে গেছে, ইকোনমির গ্রোথ হচ্ছে না, ইকোনমির ডেভেলপমেন্ট হচ্ছে না। এই কথাগুলো শুনে মানে তোমরা হয়তো বাংলায় যদি শুনে থাকো অর্থনীতি পড়ে গেছে, অর্থনীতি উঠে গেছে, এরকম বলা হয়, তাই তো? তো এই অর্থনীতি জিনিসটা কি পড়ে যাচ্ছে, উঠে যাচ্ছে না? আমাদের দেশের অর্থনীতি যে কোনো দেশেরই বা যে কোনো জায়গারই ইকোনমিক কন্ডিশন তখন ভালো হবে না ওর মধ্যে যে মানি আছে, মানে টাকা আছে বা ক্যাপিটাল আছে, সেটা যখন ফ্লো হবে। ফ্লো হবে মানে কি? তোমার কাছে টাকা থাকলে তুমি ইকোনমি, তোমার কাছে ধরে নাও আমাদের দেশের সব লোকের কাছে আজকে সবাইকে 1 কোটি টাকা করে দিয়ে দেওয়া হলো, ইকোনমির কিন্তু কোনো গ্রোথ হবে না। ইকোনমির তখন গ্রোথ হবে বা ইমপ্রুভমেন্ট হবে যখন ওই টাকাটা ফ্লো হবে। তার মানে কি? যে তুমি টাকাটা নিয়ে দোকানে যাবে, দোকান থেকে কিছু জিনিস কিনবে, ওই টাকাটা দোকানদার আবার তার রিটেলারের কাছ থেকে বা যেখান থেকে সে টাকা জিনিসটা কিনে আনে তাকে দেবে, সে আবার টাকাটা প্রডিউসারকে দেবে, ওই প্রডিউসারটা আবার সরকারকে ট্যাক্স দিবে, তুমি সরকারকে ট্যাক্স দিবে। দেখো একটা আমাদের কাছে টাকাটা আমরা কত রকমভাবে ঘুরছে। তো যতক্ষণ টাকা এই সোসাইটির মধ্যে বা কান্ট্রির মধ্যে ফ্লো করতে থাকবে ততক্ষণ ইকোনমি খুব ভালো চলবে। তো এই যে করোনার সময় তোমরা শুনেছিলে যে ইকোনমি পড়ে গিয়েছে বা ইকোনমি খুব ডাউন হয়ে গেছে, কেন হয়ে গেছে? না, যে যার ঘরে বসে গেছে, ঘর থেকে বেরোতে পারছে না। তো এই যে তুমি যখন কলেজকে আসবে, তুমি বাসের থেকে বাসে ভাড়া দেবে, ওই বাসের যে ভাড়াটা কালেক্ট করে সে পেট্রোল কিনবে, সে আবার পেট্রোল পাম্পে টাকা দেবে, পেট্রোল পাম্পের যে মালিক আছে সে যেখান থেকে পেট্রোলটা সাপ্লাই নেয় তাকে দেবে, সরি ডিজেল কিনবে, ডিজেলটা আবার তাকে, ডিজেলের যে পেট্রোল ডিজেল পাম্পের যে ভাড়াটা আছে সে আবার যেখান থেকে কিনেছে দেবে। তো দেখো তোমার টাকাটা কত জায়গায় ফ্লো হচ্ছে। তো যখন টাকাটা ফ্লো হবে তখন ইকোনমি খুব ভালো থাকবে। কিন্তু এই যে করোনার সময় যে যার ঘরে বসে গেছে, বাইরে লোক বেরোতে পারছে না, টাকার ফ্লো হচ্ছে না, অমনি ইকোনমি ডাউন হয়ে যাচ্ছে। তো ইকোনমির ফ্লো মানে গ্রোথ হওয়ার জন্যে টাকার ফ্লো হওয়া খুব ইম্পর্ট্যান্ট। এটা জাস্ট তোমাদেরকে আমি ইকোনমিটা একটু বোঝালাম, যে একজনের টাকা নয় সবার টাকা। আমাদের দেশে তো অনেক, তোমরা দেখবে আমাদের দেশে 121 কোটি লোক, যারা বড় বড় বিজনেসম্যান, তাদের কাছে কত কত টাকা আছে। তো তোমাদের মনে হবে যে ইকোনমি কেন গ্রোথ হচ্ছে না? তার কারণ হচ্ছে যে ওদের কাছে আছে, কিন্তু সব মানুষের কাছে সমান নেই। যদি সব মানুষের কাছে সমান টাকা থাকতো আর টাকা যদি এভাবে সুন্দরভাবে ফ্লো হতো, তাহলে ইকোনমিক গ্রোথ খুব ভালো হয়ে যেত। তো এখানে বলেছে যদি একটা ইকোনমিক গ্রোথের জন্য এন্টারপ্রেনার যারা বিজনেস শুরু করবে তাদের কী রোল হতে পারে। আর ইকোনমিক গ্রোথ শুধুমাত্র টাকা ফ্লোয়ের উপরেই ডিপেন্ড করে না, আরও অনেক কিছুর উপরে ডিপেন্ড করে। মানুষ কীভাবে বাঁচছে, কত টাকা রোজগার করছে, সেখানের বেকারত্ব কত, চাকরি করছে কত, বিভিন্ন জিনিস আরও অনেক প্যারামিটার আছে। আমি জাস্ট তোমাদেরকে বোঝালাম যে ইকোনমিক গ্রোথ কীভাবে একটা নর্মাল হয়। ইকোনমি অনেক কঠিন জিনিস। আচ্ছা, তারপর বলছে তাহলে একটা ইকোনমিক গ্রোথের জন্য এন্টারপ্রেনারের কী রোল হতে পারে। এক হচ্ছে জেনারেট আনএমপ্লয়মেন্ট। এন্টারপ্রেনার কি কখনো বেকারত্ব তৈরি করে? অবশ্যই করবে না, তাই তো? হ্যালো, হ্যাঁ স্যার। হ্যাঁ, তো রিপ্লাই করবেন, রিপ্লাই করবেন। আচ্ছা, তারপরে স্ট্যাগনেট স্ট্যান্ডার্ড অফ লিভিং। মানে স্ট্যান্ডার্ড অফ লিভিং কাকে বলে? না, একটা মানুষের জীবন ধারণের জন্য একটা যে মাপকাঠি যাকে বলতে পারো সেটাকে স্ট্যান্ডার্ড বলে। যে একটা স্ট্যান্ডার্ড লাইফ সে করছে, সেটা স্ট্যাগনেট হয়ে গেছে, মানে স্থির করে দেবে। ইমপ্রুভ পার ক্যাপিটাল ইনকাম। মানে পার ক্যাপিটাল ইনকাম মানে কি? প্রত্যেকটা মানুষ কত করে ইনকাম করছে, এটা একটা গড় ধরা হয় ইকোনমিতে।
কোনো দেশের ইকোনমি কতটা ডেভেলপড সেটা পার ক্যাপিটাল ইনকামের উপরে ডিপেন্ড করে। তার মানে কি গোটা দেশের যে জিডিপি হয়, মানে টোটাল দেশের যে পরিমাণে টাকা হয়, সেই টাকাটাকে জনসংখ্যা দিয়ে ভাগ করলে পার ক্যাপিটাল ইনকাম বেরিয়ে যায়। আচ্ছা, তারপরে কি বলেছে না আনব্যালেন্স দ্য রিজিওনাল ডেভেলপমেন্ট। তো তার এলাকায় যে ডেভেলপমেন্ট হচ্ছে সেটাকে আনব্যালেন্স করে দেবে। অবশ্যই নয়, যদি এন্টারপ্রেনার কেউ হয়, এন্টারপ্রেনার কোনো বিজনেস শুরু করার পরে সেখান থেকে আরও কিছু লোককে টাকা দেবে, সে কিছু টাকা গেইন করবে, তার জন্য কি হবে না ইমপ্রুভ পার ক্যাপিটাল ইনকাম, আমাদের প্রত্যেকের মানে পার ক্যাপিটাল ইনকামের ইমপ্রুভমেন্ট হবে। তাহলে পার ক্যাপিটাল ইনকাম কাকে বললাম না, পার ক্যাপিটাল ইনকাম হচ্ছে আমাদের দেশের যে জিডিপি। এবারে তোমাদেরকে জিডিপি কী জিনিস বুঝতে হবে, তোমরা বারবার খবরে পড়ো জিডিপি জিডিপি জিডিপি, জিডিপির ফুল ফর্ম কি জানো কেউ? না স্যার, জানা নেই। জিডিপির ফুল ফর্ম হচ্ছে গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট। গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট আমাদের দেশের মধ্যে, পুরো দেশের মধ্যে একটা বছরে, একটা অর্থনৈতিক বছরে, ইকোনমিক ইয়ার কিন্তু এখন শুরু হয় 31শে মার্চ থেকে 1 এপ্রিল পর্যন্ত, মানে এপ্রিলের 1 তারিখ থেকে শুরু হয়, 31শে মার্চে যে শেষ হয়ে যায়, এটা একটা ইকোনমিক ইয়ার। মানে আমাদের এমনি নর্মাল ইয়ার কিসে শুরু হয়, জানুয়ারিতে শেষ হয়, ডিসেম্বরে শেষ হয়, কিন্তু অর্থনীতির যে বছরটা চলে ইকোনমিক ইয়ার হচ্ছে 1 এপ্রিল থেকে 31শে মার্চ। ওই জন্য দেখবে যখন মার্চ মাস হয় তখন তোমরা শুনে থাকবে ইয়ার এন্ডিং হয়, তোমাদেরকে বলে না, দেখবে এই এখন ইয়ার এন্ডিংয়ের কাজ চলছে, এখন ব্যস্ত আছি, যদি কোনো গভর্নমেন্ট সেক্টরে যাও। তো ইয়ার এন্ডিং তো তোমাদের তো মনে হতে পারে যে এই মার্চ মাসে আবার কিসের ইয়ার এন্ডিং, ইয়ার এন্ডিং তো ইয়ার এন্ডিং মানে বছর তো শেষ হয় ডিসেম্বরে, তো ইয়ার এন্ডিং হয় মার্চে তোমার অর্থনৈতিক বছর। মানে ওই এক বছরের মধ্যে সারা দেশে যে পরিমাণের গুডস অ্যান্ড সার্ভিসেস জেনারেট হচ্ছে, গুডস মানে কি যে ধরনের যে কোনো মালকে তোমাদেরকে গুডস বলবে, যেমন চাল ডাল যা কিছু ইন্ডাস্ট্রিতে যা কিছু গুডস তৈরি হচ্ছে। আর সার্ভিসেস মানে কি এই যে বাস চলছে, ট্রেন চলছে, ট্রাম চলছে, এগুলো তো সরকার আমাদেরকে সার্ভিস দিচ্ছে। তো যে পরিমাণের গুডস অ্যান্ড সার্ভিস তৈরি হচ্ছে একটা অর্থনৈতিক বছরের মধ্যে, সেটাকে বলা হয় জিডিপি। তো ওই জিডিপির যে পরিমাণের ভ্যালু হয়, ওই ভ্যালুটাকে যদি আমাদের দেশের জনসংখ্যা দিয়ে ভাগ করে দেওয়া হয় তখন পার ক্যাপিটাল ইনকাম পাওয়া যায়, মানে প্রত্যেকটা মানুষ কত টাকা করে। তো সারা এক বছরের মধ্যে দেশ কত টাকা উৎপন্ন করেছে প্রত্যেকটা মানুষকে দিয়ে ভাগ করে দিলে, তাহলে ওই টাকাটাই প্রত্যেকটা মানুষের কত করে দাবি আছে সেটা বোঝা যাবে। তো ওইটাকেই বলা হয় পার ক্যাপিটাল ইনকাম, মানে প্রত্যেকজনের কত করে ইনকাম। তো সেইটা যখনই আমাদের কেউ বেশি পরিমাণের টাকা রোজগার করবে তখন সেটা ইমপ্রুভ করে যাবে। সাপোজ ধরো আমাদের এই যে আমাদের ক্লাসে আমরা 10 জন আছি এখন, তো আমাদের 10 জনের যদি রোজগার দেখা যায়, আমাদের 10 জনের রোজগার হয়তো আমি ধরে নিলাম 10,000 টাকা, ঠিক আছে। তো প্রত্যেকের পার ক্যাপিটাল ইনকাম কত হাজার টাকা করে, 1,000 টাকা করে, তাই তো। সে কেউ 2,000 করতে পারে, কেউ 500 করতে পারে, কেউ 700 করতে পারে, সেটা আলাদা কথা। কিন্তু আমি দেখলাম টোটাল আমাদের 10 জনের টোটাল আমি হিসাব করে দেখলাম 10,000 টাকা। তো প্রত্যেকের পার ক্যাপিটাল ইনকাম কত করে হবে, 1,000 টাকা। 1,000 টাকা করে। তো এখন দেখা গেল যে তুমি একটা বিজনেস শুরু করেছো, তো বিজনেস শুরু করতে এবারে তুমি যেই বিজনেস শুরু করবে তোমার কাছে টাকা আসবে, তুমি যখন বিজনেসটাকে রান করাবে। তো আমাদের যেমনকে টাকা ছিল সেরকমই আছে, কিন্তু তোমার কাছে এখন আরও 5,000 টাকা বেশি চলে এসেছে। তার মানে কি হয়েছে না তোমার কাছে আরও 5,000 টাকা চলে এসেছে। তো এখন আমাদের কাছে টোটাল কত টাকা আছে, 15,000 টাকা। ওই 15,000 টাকা যদি আমি 10 জনকে দিয়ে ভাগ করি তাহলে পার ক্যাপিটাল ইনকাম কত হয়ে যাবে, 1,500 টাকা করে। হ্যাঁ। তাহলে কি হচ্ছে, আগে 1,000 টাকা ছিল, এখন পার ক্যাপিটাল ইনকাম 500 টাকা হয়ে গেল। তো এখন মনে হবে স্যার তাহলে আমার তো টাকাটা বাড়লো, তো অন্যদের কি লাভ হলো, অন্যদেরও লাভ হবে। যেই তুমি টাকা রোজগার করবে তুমি তো আর টাকাগুলো নিয়ে বসে থাকতে পারবে না, তোমাকে কি করতে হবে না, দুটো লোক বেশি রাখতে হবে, তাদেরকে স্যালারি দিতে হবে। তুমি যখনই বেশি টাকা রোজগার করবে তখন সরকারকে ট্যাক্স দিতে হবে। তো তোমার দেখে মনে হচ্ছে যে আমার লাভ হচ্ছে, কিন্তু ওটা ইনডাইরেক্টলি সবার লাভ হচ্ছে, ঠিক আছে। তাহলে ইন অ্যান ইকোনমিক গ্রোথ রোল অফ এন্টারপ্রেনার ইজ ইমপ্রুভ পার ক্যাপিটাল ইনকাম। ক্লিয়ার হয়েছে? এখানে একটু ইকোনমিক ব্যাপারটা বোঝার আছে,
আর আমাদের বাংলা মিডিয়ামের যেটা মেন প্রবলেম, আমরা ইকোনমিক কোথাও পড়ি না 1 থেকে 12 অবধি। যারা এমনিতে 12-এ ইকোনমিক রেখেছে হয়তো কেউ নাকি জানি না, কিন্তু বেঙ্গলি বোর্ডে ইকোনমিক মানে পড়াই না বলতে গেলে চলো। তাই একটু জিনিসটা নতুন লাগলো, তাই তো? হ্যাঁ স্যার। হ্যাঁ, কিন্তু তবু এই যে খবরে সবসময় জিডিপি দেখতে, ইকোনমিক গ্রোথ দেখতে, এই ব্যাপারগুলো সম্পর্কে একটা আইডিয়া হল। আচ্ছা, তারপরে বলেছে ইন সোয়াট অ্যানালাইসিস পেয়ার ইজ হেল্পফুল। হুইচ পেয়ার ইজ হেল্পফুল? কোন পেয়ারটা হেল্পফুল? স্ট্রেংথ উইকনেস, স্ট্রেংথ অপরচুনিটি, থ্রেটস অ্যান্ড উইকনেস, থ্রেট অ্যান্ড অপরচুনিটি। আচ্ছা, কোন পেয়ারটা হেল্পফুল? না থ্রেট আর উইকনেস। তার মানে কি, এটা কেন হেল্পফুল বলা হয়েছে এই দুটোকে? না এই দুটো তোমাকে, এই অ্যানালাইসিসের মধ্যে এই দুটো তোমাকে আগে থেকেই সচেতন করে দেবে যে তুমি কোথায় ডুবতে পারো। কোনো বিজনেস করতে গেলে যে তোমার ফল্ট কোথায় হতে পারে, তুমি যদি অ্যানালাইসিস করে রাখতে পারো, এই থ্রেট আর উইকনেস বলে দেবে যে তোমার মধ্যে কী কী কমি আছে আর কী কী থ্রেট আসতে পারে। যদি তুমি কোনো কিছু করতে যাও আর সেখানে যদি তুমি তোমার দুর্বলতা আগে থেকে জেনে যাও, সেটা তোমার জন্য হেল্পফুল। তুমি পরীক্ষা দিতে যাওয়ার আগেই যদি জেনে যাও যে এই জায়গাটা আমি, এই জায়গাটা থেকে কোশ্চেন এলে আমি এই জায়গাটা থেকে কোশ্চেন আসবে কিন্তু আমার পড়া নেই, তার মানে কি তুমি সেই জায়গাটা পড়ে যাবে, সেটা তোমার জন্য হেল্পফুল। সেরকমই কোনো বিজনেস করতে গেলে তার যে থ্রেড আর সরি আমি কোনটা হেল্পফুল বলছি, থ্রেড উইকনেস না স্ট্রেংথ আর অপরচুনিটিটা, আমিও কী বলে যাচ্ছি, তাড়াতাড়ি বলার এই ফল হচ্ছে, আমি ভুলভাল বলে যাচ্ছি, তোমরা দেখছো আমাকে বলছো না কিন্তু। সরি। আচ্ছা, কোন দুটো হেল্পফুল হবে? স্ট্রেংথ, উইকনেস, অপরচুনিটি আর থ্রেটের মধ্যে। থ্রেট আর উইকনেস কিন্তু হেল্পফুল, এমন নয় যে হেল্পফুল নয়। থ্রেট আর উইকনেসের দিয়েও তুমি তোমার যথেষ্ট হেল্প পাবে অ্যানালাইসিসের মাধ্যমে। আর তার থেকেও বেশি হেল্প পাবে তোমার স্ট্রেংথ আর অপরচুনিটি দিয়ে। ওই জন্য বি অপশানটাকে সিলেক্ট করা হয়েছে। ঠিক আছে, যে তুমি তোমার স্ট্রেংথ আর অপরচুনিটিটাকে দিয়ে আরও বেশি কাজে লাগাতে পারবে। থ্রেট আর উইকনেসও হেল্পফুল, কিন্তু যেহেতু ওটা একটা নেগেটিভ ইম্প্যাক্ট ফেলে, ওই জন্য হয়তো এখানে স্ট্রেংথ আর অপরচুনিটিকে প্রাধান্য দেওয়া হয়েছে। বুঝতে পারলে কি না? আর বলো, তোমরা সব কথা বলছো না, আমি একা বলে যাচ্ছি। কিছু হ্যাঁ কিছু স্যার, বোঝা বোঝা গেল। যাচ্ছে। তো যে জায়গাগুলো বোঝা যাচ্ছে না তো বলতে হবে তো তোমাকে, যে স্যার কোন এটা বুঝতে পারলাম না, কি এটা কেন হলো, কি করে হলো। তো না বললে আমি কি বলবো? আমি তো বলে যাচ্ছি, কিন্তু আমি তো, তোমরা না বললে আমি কী করে বলবো যে কোনটা বুঝতে পারছো, কোনটা পারছো না? হ্যাঁ স্যার। থামিয়ে বলবে। আচ্ছা, তারপরে দেখো কি বলেছে, মানি ইনভেস্টেড ইন পারচুসিং অফ র মেটেরিয়াল। আচ্ছা, কোনো বিজনেস করতে গেলে তোমাকে র মেটেরিয়াল দরকার। আচ্ছা, পেমেন্ট অফ ওয়েজেস, মানে কোথাও যদি ভাড়া দেওয়ার থাকে সেখানে ভাড়া দিতে হবে, স্যালারি দিতে হবে, রেন্ট দিতে হবে, ইলেকট্রিসিটি বিল দিতে হবে, এই সকল তো দিতে হবে কোনো একটা বিজনেসের ক্ষেত্রে। এই ইনভেস্টমেন্ট কীভাবে হয়? তুমি যে টাকাটা ইনভেস্ট করবে সেই টাকাটা কীভাবে খরচ করবে? না র মেটেরিয়াল কিনতে, ওয়েজেস দিতে, স্যালারি দিতে, রেন্ট দিতে, ইলেকট্রিসিটি দিতে। তো এইগুলো কার আন্ডারে পড়েছে? যে ওয়ার্কিং ক্যাপিটাল, ফিক্সড ক্যাপিটাল, লং টার্ম ক্যাপিটাল, না ক্যাপিটাল ইনকাম? তো এখানেও প্রত্যেকটা টার্ম সম্পর্কে আমাদেরকে জানতে হবে। সবার আগে আমি ওয়ার্কিং ক্যাপিটাল কী জিনিস সেটা বলি। আচ্ছা, ক্যাপিটাল মানে এতে কিন্তু বোঝা গেছো যে ইনভেস্টমেন্টে যে পরিমাণের টাকাটা আসে ওটাকে ক্যাপিটাল বলে। এটা তো বুঝতে পেরেছো আশা করি, ক্যাপিটাল কী জিনিস, বারবার যে ক্যাপিটাল বলছি। হ্যাঁ স্যার। হ্যাঁ, তো ওয়ার্কিং ক্যাপিটাল কাকে বলছে? না যেই একটা, দেখো তোমাকে আমি তোমাদেরকে যেই উদাহরণটা দিয়ে ওটাই বলছি, যে গ্যারেজ যখন তুমি কিনছো, ওই করছো, তো আমি তোমাকে গ্যারেজ করতে টাকা ইনভেস্ট করলাম। ওখানে টাকাগুলো কী রকমভাবে আছে দেখো। একটা হচ্ছে তুমি যে বাড়িটা বানালে, তুমি গ্যারেজের জন্য যে বিল্ডিংটা বানালে, ওই বিল্ডিংয়েরটা করতে যে পরিমাণে টাকাটা খরচ হয়েছে, ওই টাকাটা কি তুমি ইনস্ট্যান্টলি কোনো রকমভাবে ফেরত পেতে পারবে? একটা বিল্ডিং তৈরি হয়ে যাওয়া মানে সেইখানে ওই যে পরিমাণের টাকাটা ইনভেস্ট হয়েছে ওটা সব দিনের জন্য হয়ে গেল, হ্যাঁ কি না? হ্যাঁ তার মানে কি, ওই টাকাটা ওখানে ফিক্সড হয়ে গেল।
আর এরকমও বলতে পারো যে ওই বিল্ডিংটা ওখানে অনেক দিন রইবে, 20-25 বছর, 30 বছর। তার মানে কি ওইখানে যে টাকাটা লাগালাম সেটা লং টার্ম ক্যাপিটাল বা ফিক্সড ক্যাপিটাল হিসাবে কাজ করলো। কিন্তু এই যে তুমি যে টাকাটা স্যালারি দিচ্ছ, র মেটেরিয়াল কিনছো বা ইলেকট্রিসিটি বিল কিনছো বা জায়গাটার জন্য ভাড়া দিচ্ছ, ওই টাকাগুলো কি না, ওই টাকাগুলো তোমার কাছে আসছে, তুমি ইনভেস্ট করছো, তার ফলে তোমার প্রফিট হচ্ছে, সেই টাকাটা আবার তুমি তাদেরকে দিচ্ছ। তুমি তো তোমার ইনভেস্টমেন্ট থেকে সব দিন দিয়ে যাবে না, তোমার প্রফিট হবে তবেই দিবে। তার মানে কি ওই টাকাটা কিন্তু ফ্লো হচ্ছে, ওই টাকাটা স্ট্যাগনেন্ট নয়, এক জায়গায় থেমে নেই। তো যে টাকাটা ফ্লো হচ্ছে সেই টাকাগুলোকে বলা হয় ওয়ার্কিং ক্যাপিটাল। যেই ইনভেস্টমেন্ট টাকাটা ফ্লো হচ্ছে মানে তোমার কাছ থেকে স্যালারি হিসাবে গেল, তো এবারে যাকে তুমি স্যালারি দিচ্ছ সে এফোর্ট দিচ্ছে, তার ফলে তোমার প্রোডাকশান বাড়ছে, তার ফলে তোমার প্রফিট হচ্ছে। তার মানে কি এগুলো তোমার ওয়ার্কিং ক্যাপিটাল, যে এই এই টাকাগুলো দেওয়ার ফলে তোমার কাজটা কন্টিনিউ আছে। বোঝা গেল? হ্যাঁ স্যার। তো এই জিনিসগুলোকে এই জন্য ওয়ার্কিং ক্যাপিটাল বলছে। আচ্ছা, ফিক্সড ক্যাপিটাল কি না, কোনো জিনিস যেখানে ফিক্সড হয়ে রয়ে যাবে। যেমন তুমি এমন কিছু মেশিনারি কিনলে যেই মেশিনগুলো ওখানে রয়ে যাবে, ওই মেশিনগুলোকে আর সরিয়ে নেওয়া যাবে না। তো ওই মেশিনের পিছনে তুমি যে টাকাটা দিয়েছো সেটা ফিক্সড ক্যাপিটাল। এই যে আবার যে বিল্ডিংটা বানিয়েছো সেই বিল্ডিংটা কি লং টার্ম ভবিষ্যতের জন্য বানিয়ে রেখেছো। ওই বাড়িটা তো আর তুমি যদি কালকে বিজনেস বন্ধ করো এমন তো নয় ঘরটাকে ভেঙে দেবে, কিন্তু তুমি যদি কালকে বিজনেস বন্ধ করো র মেটেরিয়ালগুলো বিক্রি করে দিতে পারো, স্যালারি লোককে দিতে হবে না, ভাড়া লোককে দিতে হবে না। তাহলে টাকা কত রকমভাবে হয় দেখো, ওয়ার্কিং যেই টাকাটা ফ্লো হচ্ছে বা কাজ হচ্ছে ওয়ার্কিং ক্যাপিটাল, যেই টাকাটা ফিক্সড হয়ে আছে ফিক্সড ক্যাপিটাল, আর যেটা লং টার্মে লাগিয়ে রেখেছি সেটাকে লং টার্ম ক্যাপিটাল, আর যেগুলো শর্ট টার্মে লাগানো হয় সেগুলোকে শর্ট টার্ম ক্যাপিটালও বলা যেতে পারে। আর ক্যাপিটাল ইনকাম কি না, ইনভেস্টমেন্টের ফলে যে প্রফিটটা হচ্ছে ওটাকে ক্যাপিটাল ইনকাম বলে। তো র মেটেরিয়াল, স্যালারি, রেন্টাল, ইলেকট্রিসিটি, ওয়েজ, এগুলো সব কিন্তু ওয়ার্কিং ক্যাপিটালের আন্ডারে পড়ে। তারপরে আমি তোমাদেরকে এমএসএমই বললাম, এমএসএমইর ফুল ফর্ম কি না, মাইক্রো স্মল মিডিয়াম এন্টারপ্রাইজ, আসে পরীক্ষাতে খুবই। আচ্ছা, তারপরে বলছে পেড ফর্ম অফ আইডিয়া, গুডস অ্যান্ড সার্ভিসেস কল্ড। আচ্ছা, পেড ফর্ম অফ আইডিয়া, আইডিয়া কি না, তুমি যদি কোনো একটা সাপোজ ধরো, আমি তোমাদেরকে ওই এক্সাম্পল দিয়েই আমি বারবার তোমাদেরকে বোঝাবো। তুমি যে কোনো বিজনেস করলে, তুমি তোমার কাছে কোনো আইডিয়া নেই, ঠিক আছে, তোমার মনে আছে যে আমাকে একটা কিছু করতে হবে, তো তোমার হচ্ছে কোনো আইডিয়া নেই। তো তুমি কি করলে না, কারো কাছে গেলে একটা আইডিয়া দিতে, সে তোমাকে কোনো একটা আইডিয়া দিল, তারপরে তুমি তাকে কিছু টাকা দিলে। আচ্ছা, সবচেয়ে ভালো উদাহরণটা একটু বদলাই, যে তুমি গ্যারেজ করবে যাবে, তার জন্য তোমাকে একটা বিল্ডিং বানাতে হবে। তো তুমি বিল্ডিংয়ের প্ল্যান কি তুমি বানাতে পারবে? তুমি বানাতে পারবে না। তার জন্য কি না, একটা কোনো সিভিলের লোকের কাছে যাবে যে বাড়ির প্ল্যান দেয়। তার মানে কি, সে তোমাকে আইডিয়াটা দিল যে বাড়িটা কীভাবে বানানো হবে, সে তো তোমাকে ফ্রিতে দেবে না, তার জন্য তুমি তাকে টাকা দিলে। তারপরে বানিয়ে নেওয়ার পরে র মেটেরিয়াল কিনতে হবে। তো গুডস কেনার জন্য তুমি যখন, গুডস মানে কি, জিনিসপত্র যেটাকে বলে আর কি। তো গুডস যখন কিনবে, এই গুড মানে কিন্তু ভালো নয়, এই গুড মানে হচ্ছে মেটেরিয়াল আর কি। তো যখন গুডস কিনে আনবে তখন তাকে তুমি টাকা দেবে। এবারে সার্ভিসেস, সার্ভিসেস মানে কি, যে তুমি ওটাকে কী বলে, প্রমোশন করবে তোমার বিজনেসে। তো তুমি কী করলে, লিফলেট বানালে। তো লিফলেট বানিয়ে প্রমোশন করলে, তো তুমি কাউকে দিয়ে দিলে, তাকে বললে যে তুমি আমার বিজনেসটা প্রমোশন করে দাও, তো সেখানেও তাকে টাকা দিতে হচ্ছে। তো যখন তুমি কোনো কিছু পেড দিয়ে আইডিয়াস, গুড আর সার্ভিসেস কিনবে তখন সেটাকে কী বলবে? আচ্ছা, তার আগে আমি এই অপশানগুলো সম্পর্কে তোমাদেরকে আমি বলে দিই। এক হচ্ছে পাবলিসিটি। পাবলিসিটি কী জিনিস না, যখন সেটা সবার মধ্যে, পাবলিকের মধ্যে প্রচার করা হয়, প্রচার করার যে পদ্ধতি সেটাকে বলে পাবলিসিটি। গুড উইল মানে কি, যে সদিচ্ছা, যে মানে তোমার একটা ভালো চিন্তা ভাবনা, সেটাকে বলে গুড উইল। পাবলিক রিলেশন মানে কি, কাস্টমারের সাথে তোমার রিলেশনটা কি, সেটাকে পাবলিক রিলেশন বলে। আর অ্যাডভার্টাইজমেন্ট কি, তোমরা সবাই জানো, যে জিনিসটাকে অ্যাডভার্টাইজ করা। এবারে তোমাদেরকে আমি বলি, এই যে পেড ফর্ম অফ গুডস অ্যান্ড সার্ভিসেস কল অ্যাডভার্টাইজমেন্ট কেন বলেছে। তোমরা আগে দেখতে যে যখন কোনো সিনেমা হলে সিনেমা লাগতো, কিংবা কোনো যাত্রা হতো, মাইকে নিয়ে প্রমোশন করতে বেরাতো,
ছোটোবেলায় সবাই শুনেছো, এখন হয় না, কিন্তু আগে তো শুনেছো। হ্যাঁ স্যার শুনেছি। তো ওইটা কি, যে যার কাছে মাইক আছে আর যে বলতে পারে তাকে টাকা দেওয়া হচ্ছে, দিয়ে কি বলছে না তুমি মানুষের কাছে জানিয়ে দাও। এটা অ্যাকচুয়ালি কি, এটা এক ধরনের অ্যাডভার্টাইজমেন্ট। পাবলিসিটি করা হয় অ্যাডভার্টাইজমেন্টের মাধ্যমে। তো তোমাদের মনে হবে স্যার এটা তো পাবলিসিটি না, এটা অ্যাডভার্টাইজমেন্টের মাধ্যমে পাবলিসিটি। তার মানে কি, পোস্টার দেওয়া হয়, দেখবে সিনেমাতে পোস্টার দেওয়া হয়, লিফলেট দেওয়া হয়, এগুলো কি, এগুলো এক ধরনের অ্যাডভার্টাইজমেন্ট। এই অ্যাডভার্টাইজমেন্টের মাধ্যমে পাবলিসিটি করা হচ্ছে। পাবলিসিটি করার ফলে আমরা কি পাবো না, পাবলিক রিলেশন পাবো, যে কাস্টমার জানতে পারবে এটা আছে, আমার কাছে আসবে। এটা তো হচ্ছে অফলাইন প্রসেস। আমি তোমাদেরকে তোমাদের বোঝার জন্য সহজ পদ্ধতি বলে দিচ্ছি। তোমরা সবাই ফেসবুক ইউজ করো কিংবা ইনস্টাগ্রাম ইউজ করো, ওতে দেখবে কিছুক্ষণ ছাড়া ছাড়া একটা করে অ্যাড চলে আসে, কিংবা ইউটিউব ইউজ করো, তাই তো, কিছুক্ষণ ছাড়া ছাড়া ইউটিউবে বেশি আছে। ইউটিউবে বেশি আসে, কিছু প্রত্যেকটা ভিডিওর আগে আগে একটা অ্যাড চলে আসে, জোম্যাটোর অ্যাড চলে আসে, সুইগির অ্যাড চলে আসে, তাই না, চলে আসে। তো তো ওইগুলো হুম। কেন আসে, তোমরা কি ভেবেছো না, জোম্যাটো যে কোম্পানি আছে সে ইউটিউবকে টাকা দিচ্ছে, যে ও ইউটিউবকে টাকা দিচ্ছে যে আমি তোমাকে এই টাকাটা দিলাম, তুমি প্রত্যেকটা ভিডিওর আগে আমার অ্যাডটা চালিয়ে দাও। এবারে ও ইউটিউব কি করলো না, প্রত্যেকটা ভিডিওর আগে অ্যাডটাকে চালিয়ে দিল। এবারে তুমি কি করছো না, তুমি কেউ হয়তো, যেমন আমাদের গ্রামাঞ্চলের দিকের লোক জানে না জোম্যাটো কী জিনিস, সে যখনই ভিডিওটা অন করলো তো জোম্যাটোর অ্যাডটা চলে এলো। তো সে তখন ভাবছে এটা কী জিনিস, না ভিডিওতে দেখলো এতে খাবার পাওয়া যায়, সে কী করবে, অ্যাপটাকে ইনস্টল করবে, দিয়ে দেখবে এখানে পাওয়া যাচ্ছে কিনা, যদি পাওয়া যায় অর্ডার করবে। তাহলে কি হলো না, কোম্পানি কিন্তু কিছু করলো না, ও কি করলো না, ওর আইডিয়াটাকে, ওর সার্ভিসটাকে, ওর গুডসটাকে অ্যাডভার্টাইজমেন্ট হিসাবে চালিয়ে দিল। কি করে না, পেড করে, যে ও টাকা দিয়ে দিল, তার ফলে অ্যাড চালিয়ে দিল। এবারে যেই অ্যাড চালিয়ে দিল, ওই অ্যাডটা কী করলো, পাবলিসিটি করে দিল, যে প্রত্যেকটা মানুষের ফোনে ফোনে চলে গেল। যেই পাবলিসিটি হয়ে গেল, অমনি কাস্টমারের সাথে রিলেশন তৈরি হয়ে গেল। এবারে যখন ভালো সার্ভিস দিবে, সেটা গুড উইল হয়ে যাবে কোম্পানির, যে আমি ভালো সার্ভিস দিচ্ছি। কোম্পানি বললো বা আমার মনে হবে না বাবা, আমাকে তো বেশ 10 মিনিটের মধ্যে খাবারটা দিয়ে গেছে, খাবারটা টেস্টি ছিল, আমি আবার পরে অর্ডার দেবো। এই হচ্ছে বিজনেস। তোমাকে কি করতে হবে না, যখন তোমার বিজনেসটাকে আরও বাড়াতে হবে, সাপোজ ধরো তুমি গ্যারেজ করো, যে লোক জানে না, তুমি কি করলে না, তুমি কাউকে বললে যে আমি তোমাকে টাকা দিচ্ছি, তুমি আমার অ্যাডভার্টাইজমেন্টটা করে দাও। সে কি করলো না, পোস্টার বানালো, দিয়ে রাস্তার ধারে ধারে দিয়ে দিল, লিফলেট নিয়ে সবার ঘরে ঘরে দিয়ে দিল। তো লোক জানতে পেরে গেল, পাবলিসিটি হয়ে গেল। এবারে যখন লোক প্রবলেমে পড়বে, তোমার গ্যারেজে আসবে, গ্যারেজে আসার পরে তুমি তাকে ভালো সার্ভিস দেবে। যেই গ্যারেজে এলো, তোমার সাথে তার রিলেশন তৈরি হয়ে গেল। এবারে যদি তুমি তাকে ভালো সার্ভিস দাও, তোমার একটা গুড উইল হয়ে গেল, তাহলে কাস্টমারটা তোমার সব দিনের রয়ে গেল, যখনই তোমার প্রবলেমে পড়বে তোমার কাছে চলে আসবে। এই হচ্ছে বিজনেস স্ট্র্যাটেজি। বোঝা গেল? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। তারপরে বলেছে এন্টারপ্রাইজ এনগেজড ইন প্রোডাকশন অফ দ্য গুডস ইজ নোন অ্যাজ। তাহলে যখন প্রোডাকশন করছে কোনো এন্টারপ্রাইজ, যখনই কোনো কিছু প্রোডাকশন হবে, তো অবশ্যই সেটা ম্যানুফ্যাকচারিং এন্টারপ্রাইজ হবে। ম্যানুফ্যাকচারিং এন্টারপ্রাইজ কিন্তু প্রোডাকশন করে। দ্য এন্টারপ্রাইজ এনগেজড ইন প্রোডাকশন অফ গুডস, যে গুডসের প্রোডাকশন করছে। দেখো, দুটো জিনিসের প্রোডাকশন হয়, কি না, গুডসের আর সার্ভিসেসের। তোমাদেরকে সবার আগে গুডস আর সার্ভিসেসের মধ্যে পার্থক্যটা বুঝতে হবে। গুডস মানে কি, সাপোজ ধরো ম্যানুফ্যাকচারিংয়ের ক্ষেত্রে আমি তোমাদেরকে বলি, যে কেউ হয়তো বল বানাচ্ছে, কেউ হয়তো চকলেট বানাচ্ছে, কেউ হয়তো কোনো খাবার বানাচ্ছে, কিংবা এই যে সিমেন্ট বানাচ্ছে, ইট বানাচ্ছে, এগুলো কি না, এগুলো গুডস। চাল ডাল যা কিছু আছে, বেঞ্চ টেবিল চেয়ার ল্যাপটপ কম্পিউটার ফোন, এগুলো সব গুডস। তাহলে সার্ভিস কি না, সার্ভিস হচ্ছে যে তুমি বাসে চাপলে, বাসটা তোমাকে ওখানে নামিয়ে দিল, তুমি তাকে টাকা দিয়ে দিলে, এই যে এটা হচ্ছে ট্রান্সপোর্ট সার্ভিস। তুমি রেলগাড়িতে চাপলে, রেলগাড়ি তোমাকে নামিয়ে দিল, এটা হচ্ছে রেলওয়ে সার্ভিস। তুমি প্লেনে চড়লে, প্লেনটা তোমাকে নামিয়ে দিল, এটা হচ্ছে এয়ার সার্ভিস। তুমি হসপিটালে গেলে, তোমাকে সে কী করলো না, তোমার ট্রিটমেন্ট করে তোমাকে পাঠিয়ে দিল, এটা হচ্ছে হেলথ কেয়ার সার্ভিস। তো এইগুলো কিন্তু সার্ভিস। তুমি কোনো গভর্নমেন্ট অফিসে গেলে, সেখান থেকে তোমার সার্টিফিকেটটা বের করে আনলে, ওটা হচ্ছে পাবলিক সার্ভিস, ওগুলো কিন্তু গুডস নয়। এবার এই যে ট্রেনে চাপছো, বাসে চাপছো, এতে চাপছো,
হসপিটালে যাচ্ছ, নার্সিংহোমে যাচ্ছ, এগুলোর জন্য তো পেড করা হয় না তোমাকে, তোমার কাছ থেকে টাকা নেওয়া হয়। তাহলে টাকা দুরকমভাবে আসে, একটা হচ্ছে গুডস থেকে আর একটা আসে সার্ভিস থেকে, ঠিক আছে? তো যেই সকল এন্টারপ্রাইজ গুডসকে প্রোডাকশন করে মানে তৈরি করে বা ম্যানুফ্যাকচার করে, যারা গুডসকে প্রোডাকশন করে বা ম্যানুফ্যাকচার করে তারা ম্যানুফ্যাকচারিং এন্টারপ্রাইজ। আর যেই সকল এন্টারপ্রাইজ সার্ভিস জেনারেট করে তাদেরকে বলা হয় সার্ভিস এন্টারপ্রাইজ। বোঝা গেল? হ্যাঁ স্যার। গুডস ম্যানুফ্যাকচারিং এন্টারপ্রাইজ কি আর সার্ভিস এন্টারপ্রাইজ কি? এবারে এই মাইক্রো আর ম্যাক্রোর মধ্যে এগুলো সব পড়ে, মাইক্রো ছোটোগুলো, ম্যাক্রো বড়োগুলো, এগুলো আলাদা কথা। কিন্তু যে গুডস আর সার্ভিসের রেসপেক্টে যে দুভাগে ভাগ করা হয়, একটা মানে ম্যানুফ্যাকচারিং এন্টারপ্রাইজ আর একটাকে বলে সার্ভিস এন্টারপ্রাইজ। ক্লিয়ার হয়েছে? তারপরেই দেখো তোমাদেরকে যেটা আমি বলেছিলাম জিডিপি, জিডিপির ফুল ফর্ম দেখো, তোমাদেরকে বলেছিলাম একটু আগে, গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট। একটা ফাইন্যান্সিয়াল ইয়ারে হোল কান্ট্রির মধ্যে যেই পরিমাণের গুডস অ্যান্ড সার্ভিসেস জেনারেট হয় সেটাকে বলা হয় জিডিপি। আচ্ছা, তারপরে বলেছে দ্য এক্সপেনশন অফ SIDO, এটা হচ্ছে স্মল ইন্ডাস্ট্রিজ ডেভেলপমেন্ট অর্গানাইজেশন। যেই অর্গানাইজেশন স্মল ইন্ডাস্ট্রি ডেভেলপমেন্টের প্রতি খেয়াল রাখে, কেয়ার করে, তাদেরকে স্মল ইন্ডাস্ট্রিজ ডেভেলপমেন্ট অর্গানাইজেশন, এটা একটা অর্গানাইজ করা আছে যেখানে সব স্মল ইন্ডাস্ট্রি এনগেজমেন্ট করে, তাদের ডেভেলপমেন্টের কথা ভাবে, তাদের সুযোগ সুবিধার কথা ভাবে, তাদের খারাপের কথা ভাবে। সেটা সেরকম একটা অর্গানাইজেশন আছে যার নাম হচ্ছে SIDO, স্মল ইন্ডাস্ট্রি ডেভেলপমেন্ট অর্গানাইজেশন। এটা হচ্ছে, তো এত দূর অবধি বোঝা গেছে কি? হ্যাঁ স্যার। দেখো এক একটা কোশ্চেনের মধ্যে কিন্তু অনেক আছে, আমি তোমাদেরকে যদি ওই থিওরি পড়িয়ে পড়িয়ে করতাম এগুলোই পড়াতে হতো, কিন্তু তাতে কি হতো না, বোরিং লাগতো এগুলো শুনতে। কিন্তু এখানে MCQর সাথে সাথে আমরা প্রত্যেকটা পয়েন্ট থেকে অনেক কিছু জেনে যেতে পারছি। আচ্ছা, তারপরে বলেছে হোয়াট অ্যাপ্রোচ ইজ ইউজ টু গেন অ্যাসেস টু ফরেন মার্কেট অ্যান্ড কুইকলি প্রমোট অ্যান অর্গানাইজেশন ইন্টারেস্ট। এখানে কি বলেছে না, সাপোজ তোমার কাছে একটা বিজনেস আছে, তুমি কি করলে না, তুমি চাও তোমার বিজনেসটাকে তুমি ফরেনে প্রমোট করতে চাও। তোমার কাছে একটা কিসের বিজনেস আছে বলো, ফরেনে চলবে? হ্যাঁ বলো। তো বড় সড়ো বিজনেস বলতে সেই লোহা টোহা ওসব বিজনেস তো। হ্যাঁ, সাপোজ ধরো তুমি একটা যে পাইপ মেকিং ইন্ডাস্ট্রি, মানে তোমার কাছে একটা ইন্ডাস্ট্রি আছে যেখানে পাইপ তৈরি হয়, ঠিক আছে? তো তুমি বললে যে আমি অনেক দিন পাইপ তৈরি করে নিয়েছি, এবারে আমি কি করব না, আমার এটা যাতে ফরেনের লোকরাও আমার জিনিসটাকে কিনে, আমার এখান থেকে অর্ডার করবে, আমি ফরেনে পাঠিয়ে দেবো, ঠিক আছে? ওই জন্য বলছে গেইন অ্যাসেস টু ফরেন মার্কেট। ফরেনের মার্কেটে কিন্তু যদি তুমি ডাইরেক্ট ফরেনের মার্কেটে তোমার প্রোডাক্টকে বিক্রি করতে চাও, অনেক লিগ্যাল কন্ডিশন আসবে, সরকারের অনেক রকমের স্কিম আছে, অনেক ধরনের ট্যাক্স আছে, অনেক ধরনের রেস্ট্রিকশান আছে। এবারে বলছে ওটাকে যদি তাড়াতাড়ি করতে চাও, কুইকলি প্রমোট করতে চাও একটা অর্গানাইজেশনকে, সেই ক্ষেত্রে তোমার কি সুবিধা না, অবশ্যই তুমি যখন একটা এই দেশের কোম্পানি হয়ে বাইরের দেশে যদি তুমি তোমার বিজনেস চালাতে যাও, তা সেখানের যারা বিজনেসম্যান আছে তারা তো মেনে নেবে না, অবশ্যই তোমাকে চাপতে চেষ্টা করবে। তো তোমার পক্ষে খুবই সেটা কষ্টদায়ক হয়ে যাবে যে এত কী করে করব আমি, আমার পক্ষে তো সম্ভব নয়, ওখানেও এত কম্পিটিশান। তো সেই ক্ষেত্রে একটা সহজ পদ্ধতি আছে কিনা, জয়েন্ট ভেঞ্চার। তুমি কি করলে না, ওখানের কোনো একটা কোম্পানি আছে, সেই কোম্পানির সাথে তুমি একটা ভেঞ্চার করলে। তার মানে কি, যে আমি এখান থেকে আমি এখান থেকে আমার র মেটেরিয়ালগুলো পাঠিয়ে দিচ্ছি, তুমি ওখানে জেনারেট করো, দিয়ে তোমার কোম্পানির সাথে আমার কোম্পানির একটা রিলেশন তৈরি হবে, দিয়ে তুমি ওখানে ওটাকে বিজনেসটা শুরু করে দাও। এর ফলে কি হয় না, কুইকলি প্রমোট হয়ে যায়, কেননা সেখানে তুমি যেই কোম্পানিটার সাথে ভেঞ্চার করছো সেই কোম্পানিটা ওইখানে পপুলার, তো বিক্রি তো তোমার জিনিসই হচ্ছে, ওখানে যার নামেই হোক না কেন। তো তোমার বিজনেসটা সহজেই ফরেন মার্কেটে, তোমার প্রোডাক্টটা সহজ মার্কেটে, এই ফরেন মার্কেটে চলে গেল, সহজেই প্রমোশন হয়ে গেল। বোঝা গেল কীভাবে ফরেন মার্কেটকে ধরতে হবে, যে জয়েন্ট ভেঞ্চারের মাধ্যমে। শোনা যাচ্ছে তো? হ্যাঁ স্যার, এখানে যেমন হয় ওপো ভিভো মোবাইলে যেমন হয়। হুম 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 হুম। ওরা ওখান থেকে কি করে আনে, যে জিনিসগুলোকে আনে দিয়ে আমাদের ইন্ডিয়াতে
তৈরি করে দিয়ে নিচে লিখে দেয় মেড ইন ইন্ডিয়া। হ্যাঁ অ্যাকচুয়ালি স্যার। পার্টসগুলো তো আনে ওরা ওখান থেকেই। আচ্ছা, তারপরে কি বলছে, হুইচ ইনভেস্টমেন্ট ইজ কনসিডার্ড ফর ডিসাইডিং দ্য স্ট্যাটাস অফ দ্য ম্যানুফ্যাকচারিং এন্টারপ্রাইজ। হুইচ ইনভেস্টমেন্ট কনসিডার দ্য ডিসাইডিং দ্য স্ট্যাটাস। ওই যে বললাম ম্যানুফ্যাকচারিং এন্টারপ্রাইজটা কীরকম, স্মল, মিডিয়াম, না মাইক্রো, না ম্যাক্রো হবে, সেটা কিসের উপরে ডিপেন্ড করে, প্রথমেই বলে দিয়েছি কোন জিনিসে ইনভেস্টমেন্টের উপরে ডিপেন্ড করে। তো কিসে ইনভেস্টমেন্ট, না প্ল্যান্ট অ্যান্ড মেশিনারিতে, মানে আমি যে প্ল্যানটা করবো আর তাতে যে মেশিনগুলো লাগাবো তাতে কি পরিমাণের ইনভেস্টমেন্ট করছি তার উপরে ডিপেন্ড করবে আমার ম্যানুফ্যাকচারিং এন্টারপ্রাইজটা স্মল এন্টারপ্রাইজ না মিডিয়াম না। তখন বলেছিলাম শুধু ইনভেস্টমেন্ট, এখানে আরও স্পেসিফিক করে বলে দিচ্ছি যে প্ল্যান্ট আর মেশিনারির ইনভেস্টমেন্টের উপরে ডিপেন্ড করে ডিসাইড করা হয় ম্যানুফ্যাকচারিং এন্টারপ্রাইজটা স্মল, মিডিয়াম না মাইক্রো। তার মানে কি ওই ইন্ডাস্ট্রিতে কী ধরনের, মানে কী ধরনের প্ল্যান্ট, তুমি হচ্ছে পাওয়ার প্ল্যান্ট করছো সেখানে কত বড় বড় মেশিন, কিংবা সোলার প্ল্যান্ট করছো তো সেখানের এক ধরনের মেশিন। তো প্ল্যান্টের সাথে সাথে তোমার তো মেশিনেরও চেঞ্জ হবে। কিংবা রাইস মিল করছো সেখানে এক ধরনের মেশিন। তো ওই মেশিনারি আর প্ল্যান্টের উপরে তুমি কত ইনভেস্টমেন্ট করছো তার উপরে ডিপেন্ড করে ম্যানুফ্যাকচারিং প্রসেস এন্টারপ্রাইজের স্ট্যাটাসটা ঠিক হবে। বোঝা গেল? আচ্ছা, হ্যাঁ স্যার। তারপরে বলেছে হুইচ ওয়ান ইজ দ্য কারেক্ট চ্যানেল থ্রু হুইচ মার্কেটার ক্যান রিচ কাস্টমার। কাস্টমারের কাছে পৌঁছাতে গেলে কি প্রসেস আছে, এটা তো আশা করি সবাই জানো। সবার প্রথমে যে ম্যানুফ্যাকচার করে, সাপোজ আমি একটা সহজ কথা বলছি যে পেন, কোথাও হয়তো পেন তৈরি হচ্ছে, ম্যানুফ্যাকচারার তৈরি করছে। এবারে রিটেলার মানে কি, যারা দোকানে বসে আছে, তো ওরা কি করে না ম্যানুফ্যাকচারের কাছ থেকে নিয়ে আসে যে আমাকে এত পেন দিয়ে দাও, আর তুমি কাস্টমার, তুমি গেলে দোকানে গিয়ে বললে যে আমাকে এই পেনটা দিয়ে দাও, অ্যাকচুয়ালি আসছে ম্যানুফ্যাকচারের কাছ থেকে, রিটেলার নিয়ে আসছে তোমাকে বিক্রি করে দিচ্ছে। তাহলে ম্যানুফ্যাকচারার, রিটেলার, কাস্টমার। বোঝা গেল যে কীভাবে মার্কেটে কাস্টমারদের কাছে পৌঁছায়। একদম সহজ পদ্ধতি, সবাই অ্যাপ্লাই করি। তারপরে বলেছে হুইচ ওয়ান ইজ দ্য ওয়েব বেসড অ্যাকাউন্টিং সফটওয়্যার ডিজাইন ফর মডার্ন বিজনেস। তো মডার্ন বিজনেসে দেখো, তুমি যখন একটা বড় বিজনেস করবে সেখানে তো প্রচুর পরিমাণের মানে অনেক টাকার ট্রানজ্যাকশান হবে, আর তার সাথে সাথে অ্যাকাউন্টটা সামলালেও কিন্তু অনেক যাবে। কখনো কিছু টাকা বেরাচ্ছে, কখনো কিছু টাকা আসছে, কখনো স্যালারি দিতে হচ্ছে, কখনো রেন্ট হতে হচ্ছে, কোথায় প্রফিট হচ্ছে, এই পুরো জিনিসটাকে তোমাকে কন্ট্রোল করতে হবে। তো তার জন্য কোন সফটওয়্যার আছে যেটা মডার্ন ইন্ডিয়াতে বেশি ইউজ করা হয়, সেটাকে বলে ট্যালি। তোমরা যারা কম্পিউটারের কোর্স করেছো তারা জানো, তাদেরকে ট্যালি শেখানো হয়। অনেকেই মাধ্যমিক, উচ্চ মাধ্যমিকের পরে ওই কম্পিউটারের, জাতীয় যুব কম্পিউটারের সকল কোর্সগুলো করো না, তোমরা কেউ করেছো? হ্যাঁ স্যার করছি। তো ওখানে ট্যালি শিখিয়েছে? হ্যাঁ স্যার ট্যালি হচ্ছে আমাদের এখানে। হ্যাঁ, তো ট্যালিতে কি হয় অ্যাকচুয়ালি, যে অ্যাকাউন্টিংটাকে কন্ট্রোল করা যায়, বড় বড় হ্যাঁ স্যার। হিসাবকে কি করে সহজে করা যায় সেটা তো ট্যালিতে দেখানো হ্যাঁ স্যার হয়। শর্ট হ্যাঁ স্যার শর্টকাট করে করা আছে। হ্যাঁ, এক্স্যাক্টলি, তো ওইটাই বলা হয়েছে এখানে। তো এন্টারপ্রেনারশিপ থেকে কিন্তু বেশি কোশ্চেন নেই, 17টাই কোশ্চেন ছিল, কিন্তু প্রত্যেকটা কোশ্চেনের কিন্তু অনেকগুলো করে, মানে প্রত্যেকটা অপশান পর্যন্ত ইম্পর্ট্যান্ট। তো তোমরা কিন্তু অপশানগুলো যেখানে যেগুলো নতুন শুনলে সেগুলোকে নোট ডাউন করে রাখবে। আর